Liftoff of the mighty Delta IV Heavy rocket with NASA's Parker Solar Probe. পার্কার সোলার প্রোব মানবজাতির তৈরি দ্রুততম মহাকাশযান, যার গতি ঘন্টায় 6,92,000 কিলোমিটার, অর্থাৎ প্রতি সেকেন্ডে 192 কিলোমিটার, যার মানে হচ্ছে আপনি ঢাকা থেকে সিলেট যেতে পারবেন মাত্র 1 সেকেন্ডে। এটি মানুষের তৈরি দ্রুততম বস্তুর পাশাপাশি সূর্যের সবচেয়ে কাছাকাছি যাওয়া বস্তুও বটে। 2024 সালের 24 ডিসেম্বর পার্কার সোলার প্রোব সূর্যপৃষ্ঠের 61 লক্ষ কিলোমিটার উপর দিয়ে সূর্যকে অতিক্রম করে, যা এক অর্থে সূর্যকে স্পর্শ করা। সূর্যের কাছে কোনো বস্তু পাঠানো যতটা কঠিন, সূর্যের উচ্চ তাপমাত্রার বিপরীতে টিকে থাকা তার চেয়েও কঠিন। আর এই কারণেই 60 বছর সময় লেগেছে পার্কার সোলার প্রোবের মতো একটি মিশন বাস্তবায়ন করতে, যা মানুষের একটি উল্লেখযোগ্য অর্জন। আজ আমরা এই ভিডিওতে পার্কার সোলার প্রোব সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সূর্য আকাশে জ্বলতে থাকা শুধু একটা গোলক নয়, বরং আমাদের সম্পূর্ণ সৌরজগতের শক্তির উৎস। আপনার হাঁটাচলা কিংবা কথা বলার জন্য যে শক্তি প্রয়োজন, সেই শক্তির উৎস মূলত এই সূর্য। এখন সূর্য থেকে নির্গত শক্তির পরিমাণ যদি আকস্মিকভাবে বেড়ে যায়, তবে তা পৃথিবীর জন্য হবে ধ্বংসাত্মক, যা বড় পরিসরে সর্বশেষ দেখা গিয়েছিল 1859 সালের সেপ্টেম্বরে। তখন শক্তিশালী সৌরঝড় বা সোলার স্টর্ম পৃথিবী অতিক্রম করেছিল। এর প্রতিক্রিয়ায় পৃথিবীতে বিভিন্ন জিওম্যাগনেটিক ইভেন্ট সংঘটিত হয়। মানুষ রাতের বেলা সংবাদপত্র পড়ার মতো আলো দেখতে পেয়েছিল, এমনকি কিছু কিছু টেলিগ্রাফের কাগজও পুড়ে গিয়েছিল। আবার কিছু টেলিগ্রাফ অপারেটর বিদ্যুৎস্পষ্ট হয়েছিল। বর্তমান পৃথিবী অনেক বেশি ইলেকট্রিসিটি এবং ইলেকট্রিসিটি সম্পর্কিত প্রযুক্তির উপর নির্ভরশীল। যদি এমন সোলার স্টর্ম এখন সংঘটিত হয়, তবে আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে, স্যাটেলাইট নষ্ট হয়ে যাবে, পাওয়ার গ্রিড বিকল হয়ে যাবে এবং মহাকাশে থাকা নভোচারীরা অতিরিক্ত রেডিয়েশনের সম্মুখীন হবেন, যা তাদের শরীরে ক্যান্সার তৈরি করবে। এখন এমন বাস্তবতায় প্রশ্ন হচ্ছে, এর বিপরীতে আমাদের কি করার আছে? এই প্রশ্নের উত্তর একটাই, তা হলো সূর্যকে ভালোভাবে অধ্যয়ন করতে হবে, যাতে আমরা এর পূর্বাভাস দেওয়ার মতো প্রযুক্তি উদ্ভাবন করতে পারি। এর বাইরে সূর্য যেহেতু পৃথিবীর যাবতীয় শক্তির উৎস, সেহেতু এই সূর্য সম্পর্কে আমাদের যতটা সম্ভব জানা প্রয়োজন। এবং এমন চিন্তা থেকেই এই মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করা হয়। 1998 সালে বিজ্ঞানীরা সূর্যের অ্যাটমসফিয়ারে স্পেসক্রাফট পাঠানোর ক্ষেত্রে পার্কার সোলার প্রোবের ধারণা শোনান, কিন্তু এটি এতটাই চ্যালেঞ্জিং ছিল যে বাস্তবে রূপ নিতে প্রায় 60 বছর সময় লেগেছে। 2018 সালের 12 আগস্ট নাসা পার্কার সোলার প্রোব উৎক্ষেপণ করে। এই মহাকাশযানের নামকরণ প্রথমবারের মতো একজন জীবিত মানুষের নামে করা হয়েছে। তিনি হচ্ছেন ইউজেন পার্কার। তিনি একজন সোলার সায়েন্টিস্ট। পার্কার সোলার প্রোব উৎক্ষেপণের পর এটিকে সূর্যের চারপাশে একটি উপবৃত্তাকার কক্ষপথে নিয়ে যাওয়া হয়। এই কক্ষপথের যে অংশটি লক্ষ্যবস্তু সবচেয়ে কাছে থাকে, তাকে বলা হয় প্যারাহিলিয়ন। যখন কোনো বস্তু এই অংশটিকে অতিক্রম করে, তখন তার গতি কক্ষপথের অন্য সকল স্থান থেকে সবচেয়ে বেশি থাকে। এখন পার্কার সোলার প্রোবের এই উপবৃত্তাকার কক্ষপথের আকৃতি ছোট করতে পারে, মানে প্যারাহিলিয়ন অংশে সূর্যের আরও কাছে যাওয়া। এখন এমন করার জন্য মহাকাশযানের গতি কমানো প্রয়োজন। এক্ষেত্রে ভেনাস গ্রহের গ্র্যাভিটি অ্যাসিস্ট ব্যবহার করা হয়। সাধারণত গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে কোনো মহাকাশযানের গতি বাড়ানো হয়, তবে গ্র্যাভিটি অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু মহাকাশযানের গতি কমানোও যায়। পার্কার সোলার প্রোব ভেনাসের সর্বশেষ ফ্লাইবাই সম্পূর্ণ করে 2024 সালের 6 নভেম্বর। এই ফ্লাইবাইয়ের মাধ্যমে পার্কার সোলার প্রোবের কক্ষপথ এমন আকৃতি নিয়েছে যে প্রোবটি যখন প্যারাহিলিয়ন অংশে যাবে, তখন সেই অংশে সূর্যপৃষ্ঠ থেকে মাত্র 61 লক্ষ কিলোমিটার উপরে থাকবে এবং সেখানে মহাকাশযানের গতি হবে প্রতি সেকেন্ডে 192 কিলোমিটার। সর্বশেষ ফ্লাইবাইয়ের 48 দিন পর, অর্থাৎ 24 ডিসেম্বর, পার্কার সোলার প্রোবটি প্যারাহিলিয়ন অংশে পৌঁছায় এবং নতুন ইতিহাস রচনা করে, অর্থাৎ কাঙ্ক্ষিত বেগ অর্জন করে, সেই সাথে সূর্যের সবচেয়ে কাছে যায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, সূর্যপৃষ্ঠ থেকে 61 লক্ষ কিলোমিটার উপরে, এটা তো খুব বিশাল দূরত্ব। কিন্তু না, সূর্যের আকার বিবেচনা করলে এটা মোটেও বিশাল দূরত্ব নয়। আমরা যদি পৃথিবী এবং সূর্যের মধ্যবর্তী দূরত্বকে 1 মিটার বিবেচনা করি, তবে পার্কার সোলার প্রোব সূর্যের 4 সেন্টিমিটার কাছে গিয়েছিল। তাহলে বুঝতেই পারছেন, সূর্যের বিবেচনায় 61 লক্ষ কিলোমিটার খুব বেশি দূরত্ব নয়।
এমনকি এই দূরত্ব সূর্যের অ্যাটমসফিয়ারের মধ্যেই পড়ে। আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে যেমন বিভিন্ন স্তর রয়েছে, ঠিক সূর্যের অ্যাটমসফিয়ারেও স্তর রয়েছে, এবং সেগুলো হলো ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার এবং করোনা। এর মধ্যে করোনা সূর্যপৃষ্ঠের 2500 কিলোমিটার উপর থেকে প্রায় 80 লক্ষ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত। এখন পার্কার সোলার প্রোব সূর্যপৃষ্ঠ থেকে 61 লক্ষ কিলোমিটার উপরে গিয়েছে, অর্থাৎ সূর্যের বায়ুমণ্ডলে প্রবেশ করেছে, যার সূর্যকে স্পর্শ করার সাথে তুলনা করা যেতে পারে, এবং এজন্যই বলা হচ্ছে পার্কার সোলার প্রোব সূর্যকে স্পর্শ করেছে। এখানে একটি অদ্ভুত বিষয় উল্লেখ করি। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা 5500 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবে চিন্তা করলে সূর্যপৃষ্ঠ থেকে উপরে গেলে তাপমাত্রা কমে আসবে, কিন্তু বাস্তবতা সেটা বলে না। করোনার তাপমাত্রা 1 লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। পার্কার সোলার প্রোব লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করোনাতে গিয়ে কিভাবে টিকে থাকবে, সেই সাথে এতে কি কি বৈজ্ঞানিক উপকরণ ব্যবহার করা হয়েছে সেই বিষয়গুলো বলা যাক। পার্কার সোলার প্রোবে 4টি প্রধান বৈজ্ঞানিক উপকরণ ব্যবহার করা হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস ইনভেস্টিগেশন, সংক্ষেপে ফিল্ডস, এটি সূর্যের চৌম্বক ক্ষেত্র এবং প্লাজমার বৈদ্যুতিক ক্ষেত্র পরিমাপ করে। দ্বিতীয়টি হলো ইন্টিগ্রেটেড সায়েন্স ইনভেস্টিগেশন অব দ্য সান, সংক্ষেপে আইসোস। এই যন্ত্র সৌরশক্তি কণা ও সৌরবায়ুর উপাদান বিশ্লেষণ করে। তৃতীয়টি হলো ওয়াইড ফিল্ড ইমেজার অব সোলার প্রোব, সংক্ষেপে উইসপার। এটি সূর্যের করোনা এবং সৌরবায়ুর কাঠামোর ছবি তোলে। এবং চতুর্থটি হলো সোলার উইন্ড ইলেকট্রনস আলফাস অ্যান্ড প্রোটনস, সংক্ষেপে সোয়েপ। এই যন্ত্র সৌরবায়ুর ইলেকট্রন, আলফা কণা এবং প্রোটনের বৈশিষ্ট্য পরিমাপ করে। এই বৈজ্ঞানিক উপকরণগুলো হিটশিল্ডের ছায়ার মধ্যে থাকলেও দুটি জিনিস কিন্তু সরাসরি সূর্যের রেডিয়েশন বা আলোর সামনে থাকবে, যার একটি হলো ফিল্ডসের সামনে থাকা 4টি অ্যান্টিনা এবং দ্বিতীয়টি হলো সোয়েপের একটি অংশ, যাকে বলা হচ্ছে সোলার প্রোব কাপ বা এসপিসি। এখন এই দুটি যন্ত্র যেহেতু উচ্চ তাপমাত্রার সম্মুখীন হবে, ফলে এইগুলোকে এমন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে যেন তারা উচ্চ তাপমাত্রায় অক্ষত থাকে। আগে বলেছি করোনার তাপমাত্রা লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এখন এমন উচ্চ তাপমাত্রা থেকে বৈজ্ঞানিক উপকরণগুলোকে রক্ষা করার জন্য পার্কার সোলার প্রোবে রয়েছে হিটশিল্ড, যা মূলত কার্বনের মাধ্যমে তৈরি করা হয়েছে, এবং এই হিটশিল্ড অংশটি সবসময় সূর্যের দিকে মুখ করে রাখা হয়েছে। প্রোবটি যখন সূর্যের সবচেয়ে কাছে যাবে তখন হিটশিল্ডের তাপমাত্রা দাঁড়াবে 1400 ডিগ্রি সেলসিয়াস। তবে হিটশিল্ডের পেছনে থাকা বৈজ্ঞানিক উপকরণগুলোর তাপমাত্রা থাকবে মাত্র 29 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বুঝতেই পারছেন 4.5 ইঞ্চির এই হিটশিল্ড কত তাপমাত্রা আটকে দেবে। এর বাইরে হিটশিল্ডের সামনের অংশে সাদা কোটিং রাখা হয়েছে যেন এটি যত সম্ভব সূর্যের তাপ প্রতিফলিত করতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, বলা হচ্ছে করোনা তাপমাত্রা লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, সেখানে হিটশিল্ডের ফ্রন্ট সাইডের তাপমাত্রা কেন মাত্র 1400 ডিগ্রি সেলসিয়াস হবে? আসলে করোনাতে থাকা কণার ঘনত্ব খুবই কম। করোনার ঘনত্ব আমাদের পৃথিবীর বাতাসের তুলনায় 10 বিলিয়ন গুণ কম। তার মানে লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুবই সামান্য কণা হিটশিল্ডকে আঘাত করবে, যার ফলে হিটশিল্ডের তাপমাত্রা 1400 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। এর পরের বিষয় হচ্ছে বৈজ্ঞানিক উপকরণগুলোর জন্য পাওয়ার সাপ্লাই করা। এক্ষেত্রে সৌর প্যানেলকে ব্যবহার করা হয়েছে। তবে এক্ষেত্রে সৌর প্যানেল এমনভাবে তৈরি করা হয়েছে যেন তাপ প্রয়োজন অনুযায়ী সূর্যালোকের সামনে আসতে পারে, আবার পরবর্তীতে ভাঁজ হয়ে হিটশিল্ডের ছায়াতে চলে যেতে পারে। এমন করার কারণ হচ্ছে সূর্যের কাছে যাওয়ার ক্ষেত্রে সৌর রেডিয়েশনের পরিমাণ পৃথিবীর প্রায় 500 গুণ হবে। এখন এমন অবস্থায় সৌর প্যানেল যদি সবসময় সূর্যের আলোতে উন্মুক্ত থাকে তবে তা সহজেই ওভারলোড হয়ে যাবে, এবং এমন ক্ষেত্রে সেই অংশটি বেশি গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই সমস্যা সমাধানের জন্য ওয়াটার কুলিং সিস্টেম রাখা হয়েছে। এটি হলো প্রথম কোনো মহাকাশযান যার সৌর প্যানেলে একটি কুলিং সিস্টেম রাখা হয়েছে। পৃথিবী থেকে দেখলে সূর্যের ম্যাগনেটিক লাইনগুলো সুষমভাবে বা সমান্তরালভাবে নির্গত হয় বলে মনে হলেও পার্কার সোলার প্রোব একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে, এবং সেটি হচ্ছে ম্যাগনেটিক লাইন প্রথমে প্রায় 180 ডিগ্রিতে ঘুরে যায় এবং এরপর তা আবার 180 ডিগ্রি ঘুরে গিয়ে উচ্চ শক্তির প্লাজমা মহাকাশে নিক্ষেপ করে। এই বিষয়টিকে বিজ্ঞানীরা নাম দিয়েছে সুইচ ব্যাগস। এই সুইচ ব্যাগস কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে সংঘটিত হতে পারে। আগে মনে করা হতো সূর্য থেকে সৌরবায়ু সুষমভাবে এবং নিয়মিতভাবে নির্গত হয়,
কিন্তু পার্কার সোলার প্রোব লক্ষ্য করে সৌরবায়ুর প্রবাহ অনিয়মিত। সৌরবায়ু যখন পৃথিবীতে আসে সেখানে কণাগুলো সোজা দেখায়, কিন্তু পার্কার সোলার প্রোব লক্ষ্য করে করোনা থেকে যখন সৌরবায়ু মহাকাশে ছড়িয়ে পড়ে তখন তা সর্পিল আকারে ঘোরে। পার্কার সোলার প্রোব যখন করোনাতে প্রবেশ করে তখন লক্ষ্য করে করোনার বাইরে সৌরবায়ুর গতি বেশি থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড কিছুটা দুর্বল থাকে, যার ফলে সে কণাগুলো মহাকাশে নিক্ষিপ্ত হতে পারে বা ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে করোনার ভেতরের বায়ুর ম্যাগনেটিক ফিল্ড তুলনামূলক শক্তিশালী থাকে, যার ফলে সেখানে সৌর পদার্থের গতি কম থাকে এবং এই জন্য তারা সূর্য থেকে বিচ্ছিন্ন হতে পারে না, অর্থাৎ তারা আবার সূর্যে ফিরে যায়, যা করোনার আকৃতি দেখলে খুব ভালোভাবে বোঝা যায়। এখানে সূর্য থেকে কিছু কণা বের হচ্ছে আবার পুনরায় সূর্যে নিক্ষিপ্ত হচ্ছে। পার্কার সোলার প্রোব 2025 সালের 22 মার্চ এবং 19 জুন সূর্যের পাশ দিয়ে তার পরিকল্পিত ফ্লাইবাই সম্পন্ন করে। এই ফ্লাইবাইগুলোতে প্রোবটি পূর্ব নির্ধারিত কক্ষপথে সূর্যের আরও কাছে যেতে এবং নতুন বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই দুটি সফল ফ্লাইবাইয়ের মাধ্যমে পার্কার সোলার প্রোব মিশন তার প্রাথমিক লক্ষ্যগুলো পূরণ করেছে। ভবিষ্যতে পার্কার সোলার প্রোব 2025 সালের 15 সেপ্টেম্বর এবং 12 ডিসেম্বর আরও দুটি ফ্লাইবাই করবে। এই ফ্লাইবাইগুলো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহে সহায়তা করবে। পার্কার সোলার প্রোব সত্যিই মানবজাতির একটি বিশাল অর্জন। এটি আমাদের মহাবিশ্ব এবং আমাদের সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র সূর্য সম্পর্কে নতুন জ্ঞান অর্জনে সহায়তা করেছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাকাশ সম্পর্কে আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবির, দেখা হবে বিহাইন্ড দ্য স্কাইয়ের নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।